আশা করছি সবাই খুব ভালো আছেন। সার্ফ এক্সেল প্রেজেন্টস দীপ্ত ডি বক্সে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। সাথে রয়েছে আমি ইন্দ্রাণী নিশি। বিশ্বকাপের প্রত্যেকটা দিনই লিখছে নতুন এক গল্প। সেই সকল গল্প নিয়ে থাকছে বিগত 6 ম্যাচের বিশ্লেষণ, সেরা মুহূর্ত, সার্ফ এক্সেল ফ্যান অফ দ্য ডে এবং সামনে থাকা 6টি ইম্পর্টেন্ট ম্যাচের আলোচনা। আজকে আমার সাথে স্টুডিওতে উপস্থিত রয়েছেন জ্যেষ্ঠ ক্রীড়া সাংবাদিক এম কায়সার এবং জনপ্রিয় মডেল ও অভিনেতা আসিফ আহমেদ খান। দুজনকে ওয়েলকাম করছি। ফ্যান বয় একদম ব্রাজিলের জার্সি পরে এসেছেন, কেমন এনজয় করছেন এবারের ফিফা ওয়ার্ল্ড কাপ? এবারেরটা আসলে অনেক বেশি এনজয় করছি, কারণ এবার টিমসও বেশি, 48 টিম। সো এখন মানে সবগুলো টিমই কিন্তু ওয়ার্ল্ড কাপের জন্য ডিফারেন্ট একটা প্রিপারেশন নিয়ে আসে। সো আমি বলবো না যে মানে কোন টিম ভালো কোন টিম খারাপ, বাট এভরিবডি ইজ ট্রাইং देयर বেস্ট টু ডু সামথিং গুড। অবশ্যই ভাই, আপনার কাছে আলোচনায় ফিরবো। ওভারঅল আসলে 6টা প্রিভিয়াস ম্যাচ এবং আপকামিং ম্যাচগুলো নিয়ে আলাপ হবে। নতুন সার্ফ এক্সেল এক্সপার্ট হোয়াইট, যার হোয়াইটেনিং বুস্টার্স কঠিন দাগ দূর করে আর সাদা কাপড়কে করে 5 শেড পর্যন্ত সাদা। আসল হোয়াইট মানে এক্সপার্ট হোয়াইট। স্যার ভাই, আপনার কাছে আসতে চাই স্পেশালি জার্মানি ভার্সেস ইকুয়েডরের ম্যাচটা নিয়ে। এই যে 2-1 গোলের ব্যবধানটা কতটা অঘটন মনে হচ্ছে আপনার কাছে? না, আমার কাছে অঘটন বললে আপনি ইকুয়েডরের জয়টাকে একটু খাটো করে দেখা হবে। ইকুয়েডর খেলেছিল, কিন্তু তারা জানতো যে জার্মানি খুবই শক্তিশালী দল এবং এবারের বিশ্বকাপটা জেতার জন্যই তারা এসেছে, তারা শিরোপা কন্টেন্ডার। ইকুয়েডর কিন্তু আপনি ফাইনালে খেলবে এটা কেউ কিন্তু এখন পর্যন্ত বিশ্বাস করে না, বা আপনি সেরকম কোনো চিন্তা ভাবনা তাদেরও খুব সম্ভবত নেই। দুর্দান্ত জয় রাইট, বাট কিন্তু তারা জার্মানির মতো এত শক্তিশালী একটা দলকে 4বারের যারা বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছে এবং এবার বিশ্বকাপ, যেটি বললাম যে তারা এবারের বিশ্বকাপে তাদের দলটা খুবই স্ট্রং দল। বিশেষ করে আপনি ইয়াং এবং আপনার তারুণ্য এবং অভিজ্ঞতা দুটোর সংমিশ্রণ নিয়ে তারা এবারে বিশ্বকাপ দলটা এসেছে। যদিও এর আগের বিশ্বকাপের রেকর্ড তাদের খুব একটা ভালো না। 2014 সালের পর তারা কিন্তু কোনোবারই আপনার গ্রুপ পর্ব পেরোতে পারেনি। সো এবার তাদেরকে দেখে মনে হচ্ছিল যে প্রথম ম্যাচে তারা তো দে স্টার্টেড উইথ এ ব্যাং, 7-1 গোলে তারা শুরুটা করেছিল, কিন্তু তারপরে তাদের যে ম্যাচগুলো যেটা হয়েছে সেই ম্যাচগুলোতে তাদেরকে কিছুটা একটু স্থিমিত অবস্থা দেখা গিয়েছে। আর এই ম্যাচটার আগে জার্মানির একটা বিষয়টা ছিল যে তারা তো অলরেডি কোয়ালিফাইড। সো এই ম্যাচে তারা খুব সম্ভবত আমার কাছে দেখে যেটা মনে হয়েছে যে তারা খুব ফুল এনার্জি যে দেওয়ার বিষয়টা, সেই এনার্জিটুকু তারা দেয়নি। এটা শুধুমাত্র আমার কথা না, আমি শুনছিলাম যে আপনার জার্মানির যে প্লেয়ার যারা ছিলেন তারা পর্যন্ত এটা বলেছে যে খুব দেখে মনে হয়েছে যে জার্মানির তুলনায় ইকুয়েডর এই ম্যাচে জয়ের জন্য বেশি হাঙ্গার ছিল। সো এই যে ক্ষুধাটা, জয়ের ক্ষুধাটা, আমি মনে করি যে সেটাই তাদেরকে এই জয়টা এনে দিয়েছে। দে ডিড এ স্প্লেন্ডিড জব। এবং আমরা যদি একটু পয়েন্ট টেবিলের দিকে তাকাই, আজকে একটু কথা বলতে চাই আসলে গ্রুপ ডি, ই এবং এফ নিয়ে। দর্শক, ইউএসএ এবং অস্ট্রেলিয়া ক্রমান্বয়ে রয়েছে 6 এবং 4 পয়েন্টে ফার্স্ট এবং সেকেন্ড পজিশনে। জার্মানি 6 পয়েন্ট, আইভরি কোস্ট 6 পয়েন্ট। গোল ব্যবধানের কারণে আসলে 2 নম্বরে রয়েছে আইভরি কোস্ট। এবং অন দ্য আদার হ্যান্ড গ্রুপ এফ এ নেদারল্যান্ডস 7 পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে, পরেই রয়েছে জাপান। ভাই, একটু জাপান এবং সুইডেন ম্যাচের প্রসঙ্গ ধরে একটু আসতে চাই। আমরা সবাই জানি নেক্সট ব্রাজিলকে ফেস করতে হবে জাপানকে। কি ভাবছেন, কি দেখছেন সামনে? জাপান সবসময় আসলে একটা ভালো টিমই ছিল, আর জাপানের মধ্যে যে ভাইয়া যেটা বলে যে একটা হাঙ্গার যেটা দরকার আসলে জাপানের মধ্যে জিনিসটা আছে। আর জাপানের সাথে কিন্তু ব্রাজিলের রেকর্ড খুব একটা খারাপও না। ওয়ার্ল্ড কাপে হয়তো বা ব্রাজিলের সাথে জাপানের রেকর্ড খুব একটা ভালো না, বাট জাপান ইজ এ ভেরি গুড টিম। আর আমি অ্যাজ এ ব্রাজিল ফ্যান আমি বলবো যে ব্রাজিল যে খেলাটা খেলেছে, যদি বলি ওদের ডিফেন্সটা আরেকটু ইমপ্রুভ করতে হবে, কারণ ওরা ব্রাজিলের যে প্রবলেমটা আমি প্রথম দিন থেকে দেখে আসছি, যেটা হচ্ছে ওরা গোল করার পরে ওরা একটু খেলাটা একটু স্লো করে দেয়। সো ওই টাইমে যদি জাপান অ্যাডভান্টেজ নেয়, ইফ ইটস যদি হয়ে যায়, ফুটবল খেলা তো যদি নীল ড্র থাকে এবং 90 মিনিটের কিছু টাইম বাকি থাকে, জাপান স্কোরস, তাহলে তো হয়ে গেল। কারণ এখন তো নকআউট স্টেজ আমরা অলরেডি চলে আসছি। বাট আমার অ্যানচেলটির ডিসিশন ভালো লাগছে যে ও হচ্ছে স্ট্রাইকিং ফোর্সটা এখন সে মিডফিল্ডের সাথে একটা কম্বিনেশন তৈরি করতে পারছে, যেটা কারণে ক্যাসেমেরোকে মাঝখানে আনাতে আর ডিফেন্সের সাথে ওর একটা সমন্বয়, যেটা প্রথম গেমে মিসিং ছিল, ওইটা আস্তে আস্তে আসলে রিকভার হয়ে গেছে। এবং আমরা হোপফুল, বিকজ নেইমার 20 মিনিটের জন্য হলেও খেলেছেন। আশা করছি নেক্সট ম্যাচে ওনাকে আরেকটু হয়তো বেশি সময়, যদি কোচ চান। আনচেলত্তি আসলে তো খুবই চুজ এবং খুঁতখুঁতে একজন ডিরেক্টর, উনি একজন কোচ, এবং উনি চাইবেনই আসলে দলটাকে জেতার মতন করে তৈরি করতে, সেভাবেই মাঠে নামাতে, কোনো সন্দেহ নেই। একদম। ভাই, আপনার কাছে একটু নেদারল্যান্ডস এবং তিউনিশিয়ার ম্যাচটা নিয়ে আসতে চাই। 3-1 গোলে হারিয়ে দিয়েছে এবং অরেঞ্জ ব্রিগেডের দারুণ একটা খেলা আমরা উপভোগ করেছি। সো ডাচদেরকে কতটা আসলে শিরোপার দাবিদার বলে মনে হচ্ছে এবার?
না, ডাচ তো কিন্তু এর আগে 3বার বিশ্বকাপ ফাইনালে খেলেছে, কিন্তু কোনোবার তারা শিরোপা জিততে পারেনি। প্রত্যেকবারই তারা আসে কিন্তু আপনার যে একটা অনেক আপনার শক্তি নিয়ে বা অনেক ধরনের এক ধরনের হাইপ থাকে তাদেরকে নিয়ে। তাদেরকে সবসময় বলা হয়ে থাকে যে তারা ইউরোপের সেরা দলগুলোর মধ্যে একটা, এবং তারা সবসময় কিন্তু আপনার খুবই ফেভারিট হিসাবে খেলতে আসে এখানে। সো এবারে ডাচ দলটাও যেটা রয়েছে সেটাতেও আমাকে পুরো শক্তিটা আমি তাদের দেখেছি, যদিও তাদের স্টার্টিংটা ভালো হয়নি, জাপানের সাথে তারা ড্র করেছিল, আর এই ম্যাচটা তারা জিতেছে 3-1 গোলে তিউনিশিয়ার সাথে। তিউনিশিয়ার জন্য আপনি বিশ্বকাপটা এর আগেই খুব সম্ভবত শেষ হয়ে গেছিল, তো এই ম্যাচে তারা ফেভারিট ছিল এবং ফেভারিটটার কায়দায় তারা জিতেছে এবং পরের রাউন্ডে তারা চলে গিয়েছে। আর ডাচদের কথা যদি আপনি বলতে বলেন আমাকে, তাহলে যেটি বললাম যে তারা অলওয়েজ আপনি ফেভারিট এক ধরনের ট্যাগ নিয়ে খেলতে নেমেছিল। আর আমি একটু ভাইয়ার সাথে যোগ করতে চাই, উনি যে জাপান এবং ব্রাজিল, উনি নিশ্চয়ই খুশি হবেন শুনে আর কি, যে জাপান এবং ব্রাজিলের যেটা যে আপনি পরিসংখ্যানগত দিক থেকেও কিন্তু আপনি ব্রাজিল অনেক এগিয়ে রয়েছে। এখন পর্যন্ত তারা ইন্টারন্যাশনালি ম্যাচ খেলেছে 17টা, তার মধ্যে 14টাই জিতেছে কিন্তু ব্রাজিল, এবং তার মধ্যে একটা ম্যাচ জিতেছে শুধুমাত্র জাপান, আর 2টা ম্যাচ ড্র হয়েছে। বাট কথা একটা আছে, সেটা হলো যে সর্বশেষ যে ম্যাচটা খেলেছিল সেই ম্যাচে কিন্তু আপনার 3-2 গোলে জাপান জিতেছে। আরেকটা বিষয় আছে, সেটা হলো যে সেই ম্যাচে ব্রাজিল আবার 2 গোলে এগিয়ে ছিল, জাপান সেখানে কিন্তু 3-2 গোলে জিতেছে। সো মজার বিষয়টা হলো এটাই, এবং জাপানকে এই কারণে আমি মানে কিছুটা হলেও জাপানকে একটু মানে জাপান এবার ব্রাজিলের দলটার সঙ্গে যে তাদের কম্পিটিটিভনেসটা খুব বাড়বে সেটা আমি এগিয়ে রাখছি একটাই কারণে, কারণ জাপান জানে যে নেভারসের ডাই একটা অ্যাটিটিউড তাদের আছে। এই বিশ্বকাপেও তারা হল্যান্ডের সাথে যে ম্যাচটা ড্র করেছিল সেখানেও তারা কিন্তু আপনার পিছিয়ে ছিল, তো পিছিয়ে থেকে ড্র করাটা এটা কিন্তু অনেক বড় একটা, নিশ্চয়ই আপনাকে অনেক বড় এক ধরনের কিন্তু তাগিদ, জোশ, ইচ্ছা, জেদ এগুলো প্রয়োজন হয়। সো জাপান ফুটবল খেলে পুরো দলগতভাবে, আর ব্রাজিলের যে ফুটবল যেটা আছে সেটা হলো যে ধরেন আপনি ইন্ডিভিজুয়ালি স্কিলফুল কিছু ফুটবলার রয়েছেন যারা আপনার খুব একটা চমক দেখিয়ে ম্যাচ বের করে নিয়ে আসতে পারেন। সো এই দুটার একটা লড়াই হবে খুব সম্ভবত রাউন্ড অফ 32-তে। আমরা এটা নিয়ে আবার আরেকটুখানি আলাপ করব, বিকজ ইটস গোনা বি রিয়েলি ইম্পর্টেন্ট ম্যাচ। বাট আমরা একটু যুক্তরাষ্ট্র এবং টার্কিকে নিয়ে কথা বলতে চাই। শেষ ম্যাচ প্রত্যেকেরই আসলে জেতার জন্যই খেলেছে, বাট আমরা দেখেছি টার্কি জিতে গেছে, উইচ ইজ ভেরি ইন্টারেস্টিং। তাদের বিদায়টা অ্যাটলিস্ট ভালো হলো যে না, আমরা ইউএস এর বিপক্ষে, স্বাগতিক একটা দেশের বিপক্ষে আসলে আমরা জয় নিয়ে ফিরছি। বাট এর কারণে কিন্তু আসলে মেক্সিকোর মতন টপার হতে পারলো না গ্রুপের মধ্যে। মেক্সিকো যেমন পূর্ণ পয়েন্টটা নিয়ে যাচ্ছে, সেই জায়গা থেকে আসলে আমরা বলবো যে ইউএসএ গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে গেলেও তারা আসলে ওই পূর্ণ 9 পয়েন্টটা আসলে নিয়ে যেতে পারছে না। কি বলবেন, তাদের কতটা সম্ভাবনা দেখছেন? না, এটা একটু টার্কি যে দল নিয়ে এসেছিল, টার্কি কিন্তু আপনি সেকেন্ড রাউন্ডে যেতে পারেনি, এটা টার্কির জন্য দুর্ভাগ্য আমি মনে করি। কারণটা হলো যে তারা যখন দেশে এসেছিল, দেশের থেকে যখন তাদেরকে বিদায় দেওয়া হয়েছিল খেলার জন্য, তখন পুরো একটা আপনার কনভয় তাদেরকে এয়ারপোর্ট পর্যন্ত এগিয়ে দিয়েছিল যে তারা যাও, যেন ভালো একটা সাফল্য নিয়ে চলে আসো। এবং তারা আপনি জানেন যে 2002 সালের যে ওয়ার্ল্ড কাপ হয়েছিল সেখানে তারা কোয়ার্টার সেমিফাইনালে খেলেছিল। সো এই দলটার বেশ কিছু খেলোয়াড় রয়েছেন যারা আপনার ইউরোপের বিভিন্ন লিগে খেলে থাকেন, খুব ভালো পারফর্ম করে থাকেন। দলটা খুব ভালো একটা পারফরমেন্স করার আমি অন্তত আশায় ছিলাম। বাট দুঃখজনক বিষয় হলো যে প্রথম 2 ম্যাচ হেরে তাদের জন্য বিশ্বকাপ শেষ হয়ে গিয়েছে, এবং শেষ ম্যাচে তারা হারিয়েছে গ্রুপের লিডারকে, এবং গ্রুপের সবচেয়ে শক্তিশালী দল কিন্তু আপনার ইউএসএ। দ্যাট মিনস আপনার এই টার্কির আপনি সামনে বাড়ার অনেক সম্ভাবনা ছিল। যে ভুলটা তারা প্রথম 2 ম্যাচে করেছে, হেরে এসেছে, সো লাস্ট ম্যাচে জিতেও তাদের কোনো লাভ হয়নি। এটাকে আপনি এক অর্থে বলতে পারেন যে একটা সান্ত্বনার জয়, নাথিং এলস, এছাড়া আর কোনো কিছু না। এবং তারা এই ম্যাচটা যে কায়দায় জিতেছে সেটা আমার কাছে মনে হচ্ছে যে এটা যে আপনি দেখুন এই ধরনের খেলা যখন আপনি থাকবেন আপনি কিন্তু উৎসাহ পাবেন না। আপনি জানেন যে এই ম্যাচে জিতে আমার কোনো লাভ নেই, এই ম্যাচে জিতলে আমি সামনে বাড়তে পারবো না। তারপর আপনি সেই ম্যাচ জেতার জন্য হোল হার্টস যেভাবে আপনি ফাইট করেছেন, যেভাবে লড়াই করেছেন, আমার কাছে সেটাই দুঃখ লাগছে যে এই দলটা আরো অনেক দূর যেতে পারতো। এখন তাদেরকে আসলে ওয়েট করতে হবে নেক্সট ওয়ার্ল্ড কাপের জন্য। মেবি তারা প্রিপারেশনটা ওভাবেই নেবে। এবার একটু অ্যাজ আ ফ্যান আপনার কাছে জানতে চাই ভাইয়া, আমরা অনেকেই দেখি যে প্রত্যেকবার ওয়ার্ল্ড কাপ নিয়ে তাদের বেশ কিছু প্ল্যান থাকে, অনেকে সেই দেশে আয়োজক দেশগুলোতে গিয়ে খেলা উপভোগ করার চেষ্টা করেন। ইন কেস যদি আপনার কাছে সেই সুযোগটা আসে, আপনি মানে নেক্সট বা এরকম কোনো প্ল্যান আছে কিনা, বা কোন দলের খেলা আপনি দেখতে চান? ব্রাজিল তো বটে, পাশাপাশি অন্য যে কোনো। এবারই প্ল্যান ছিল অ্যাকচুয়ালি, বাট আনফরচুনেটলি যাওয়া হয়নি। বাট ব্রাজিল, আমি আসলে অনেকগুলো টিমেরই ফ্যান, ব্রাজিলের সবচেয়ে বড় ফ্যান, বাট অন্য টিমগুলোকে সাপোর্ট করি। আই থিঙ্ক জার্মানির একটু বেটার টিম, যদি এবারের টিমটা আসলে জার্মানি একটু উইক আছে, বাট জার্মানি খেলা দেখার আমার ইচ্ছা ছিল। এদিকে নেদারল্যান্ডসও আছে, আর পর্তুগালের খেলা আমার দেখার। আচ্ছা, আপনার কাছে এই যে প্রত্যেক 4 বছর পর পর যে ফুটবল বিশ্বকাপটা হয়, এর মধ্যে সবচেয়ে ইন্টারেস্টিং কি জিনিস লাগে, মানে কোন ব্যাপারটা আপনাকে সবচেয়ে বেশি এক্সাইট করে? এই সময় যে ক্রেজটা পুরো ওয়ার্ল্ডের মধ্যে, কারণ এটা তো দ্য বিগেস্ট শো অন আর্থ, আর এটা হচ্ছে দ্য বিউটিফুল গেম, যেটা আর কি সবাই
মানে একসাথে পুরো ওয়ার্ল্ড এক হয়ে যায় বেসিক্যালি, সবাই হচ্ছে এটা নিয়েই পড়ে থাকে। আর বাংলাদেশে এটার আমেজটা তো আরেকটু বেশি, যেটা এখন ফিফা নিজেদের অফিসিয়াল ওয়েবসাইট থেকেও পোস্ট করে থাকে যে বাংলাদেশে এটা চলছে ওটা চলছে। কারণ আমাদের দেশে ফ্যান বেস তো অনেক, ফুটবল যারা ইভেন খেলেও না তারাও দেখে, ফুটবল যারা বোঝে না তারাও দেখে, মানে অলমোস্ট এভরিবডি ইজ এনজয়িং দ্য গেম। আচ্ছা, আমি একটু অস্ট্রেলিয়ার সক্ষমতা নিয়ে ভাই আপনার কাছে আসতে চাই। অস্ট্রেলিয়াও তো কোয়ালিফাই করে গেছে দ্বিতীয় দল হিসেবে, তার কতটা সক্ষমতা দেখছেন? অস্ট্রেলিয়া এর আগেও আপনার দ্বিতীয় রাউন্ডে গিয়েছিল এবং এবারের তারা যে দ্বিতীয় রাউন্ডে যাবে গ্রুপ থেকে সেরকমভাবে আগে থেকে অ্যান্টিসিপেট করা হয়েছিল। কিন্তু এই ম্যাচটায় অস্ট্রেলিয়া এবং প্যারাগুয়ের এই ম্যাচটা আপনি যদি লক্ষ্য করে থাকবেন যে এখানে আমি পুরো ম্যাচটা দেখেছি এবং পুরো ম্যাচের মধ্যে তেমন যে আপনার গোল করার জন্য যে একটা প্ল্যানিং দরকার বা ম্যাচ জেতার জন্য যে একটা হাঙ্গারনেস প্রয়োজন বা ম্যাচ জেতার জন্য যে রকম একটা তাড়না প্রয়োজন সেটা কিন্তু আমি দেখিনি। এর কারণ আসলে ডিফেন্স মোডে না, এর কারণটা হলো যে তারা কোনো দলই কিন্তু আপনি জিততে চায়নি বা জিততে গিয়ে তারা দেখা গেল যদি কোনো কারণে যদি গোল খেয়ে ম্যাচটা হেরে যায় তখন তাদের জন্য বড় বিপদ হবে। এই কারণে আপনার অস্ট্রেলিয়া এই ম্যাচটা জানতো যে তারা ইফ দে গেট 1 পয়েন্ট ফ্রম হিয়ার দে উইল কোয়ালিফাইড, তারা কিন্তু সেকেন্ড দল হিসেবে অলরেডি কোয়ালিফাইড করেছে। ওয়ারেজ আপনি প্যারাগুয়ের জন্য এখন পর্যন্ত হয়নি, কিন্তু তাদের যেহেতু আপনার পয়েন্ট ভালো এবং গোল অ্যাভারেজও খুব ভালো, সো তারা আপনার যে বাকি 8টা দল যে যাবে আপনার থার্ড পজিশন থেকে সেই জায়গাটা তারা খুব সিকিউর করে রেখেছে। সো আমার কাছে এই ম্যাচটা খুব একটা ইম্পর্টেন্ট মনে হয়নি বা খুব একটা আমি আনন্দ পাইনি। আমি সবসময় যে জিনিসটা উপভোগ করি সেটা হলো যে আক্রমণ হবে, আপনার কাউন্টার অ্যাটাক হবে এবং উপভোগ্য একটা ম্যাচ হবে। ফুটবলের ম্যাচে যদি আপনি মেয়ারমেরে ম্যাচ থাকে তাহলে ভাই আমি সারা রাত জেগে যে খেলা দেখছি আমার খেলার দেখার আনন্দটুকু নষ্ট হয়ে যাবে। আর আপনি জানেন যে এবারের যে বিশ্বকাপ যেটা হচ্ছে বস, এটা তো মানে ঘুমাতে পারছি না। আপনি ঘুমাচ্ছি সকালের দিকে বা দুপুরের দিকে ঘুমাচ্ছি কয়েক ঘন্টা, তারপর আবার এসে অফিস করতে হচ্ছে। সো এবারের এই বিশ্বকাপটা আমাদেরকে বিনিদ্র রজনী উপহার দিচ্ছে, তবে বেশ কিছু মানে আপনার এক্সাইটিং ম্যাচ হচ্ছে এবং এখন বোধহয় ম্যাচ দেখাটা একটু টাফ হয়ে যাচ্ছে, বিকজ একই সময় দুটো করে ম্যাচ, একদিনে 6টা ম্যাচ, 4টা দেখাই আসলে সামহাও একটু টাফ হয়ে যাচ্ছিল। কিভাবে ম্যানেজ করছেন ভাইয়া কাজ, শুটিং, আদার ব্যস্ততা সবকিছু মিলিয়ে? এখন এটা হচ্ছে আপনার কি বলবো, এটা নিজে একটা ইচ্ছা থাকতে হবে। এন্ড ব্রাজিলের ম্যাচগুলো পড়তেছে সব হচ্ছে মানে ইন্টারেস্টিং ম্যাচগুলো পড়তেছে ভোরবেলা, বাট তারপরেও ধরেন কষ্ট করে আমাদের একটু টাইম অ্যাডজাস্ট করে হলেও কিছুটা দেখতে হচ্ছে। যেমন কতগুলো ভালো খেলা মিসও করা হচ্ছে যেগুলো পরের দিন উঠে হাইলাইটস দেখতে হচ্ছে, বাট স্টিল মানে এনজয় করা হচ্ছে ভালোই। না, হাইলাইটস দেখে মজা পাওয়া যায় না, কারণটা হলো যে আপনি যখন ম্যাচের রেজাল্ট যেমন কালকে দুইটা ম্যাচই কিন্তু বড়, যে দুইটা ম্যাচ হলো জার্মানি আর নেদারল্যান্ডস, দুইজনই কিন্তু মানে দুই পক্ষেরই কিন্তু মানে 10 মিনিটের মধ্যে 2টা গোল হয়ে গেছে। সো দুইটাই কিন্তু খুবই দুর্দান্ত লেভেলের ম্যাচ ছিল। জার্মানি আনফরচুনেটলি হেরে গেল, ওইদিকে নেদারল্যান্ডস জিতলো, বাট দুইটা ম্যাচে আমি বলবো যে বেস্ট আই হ্যাভ সিন সো ফার। অফ কোর্স, যেহেতু বেস্ট মোমেন্টস গুলোর আমরা কথা বলছি এবারে, তো আমরা তাহলে আমাদের সেই সেগমেন্টে যেতেই পারি। প্রিয় দর্শক, প্রত্যেকটা দিনই বিশ্বকাপ সাক্ষী হচ্ছে নতুন নতুন মুহূর্তের। নতুন সার্ফ এক্সেল এক্সপার্ট হোয়াইট, যার হোয়াইটেনিং বুস্টার্স কঠিন দাগ দূর করে আর সাদা কাপড়কে করে 5 শেড পর্যন্ত সাদা। আসল হোয়াইট মানে এক্সপার্ট হোয়াইট। আপনার কাছে কালকে সবগুলো ম্যাচের সবচেয়ে ইন্টেন্স মোমেন্ট কোনটা বলে মনে হয়েছে? সবচেয়ে ইন্টারেস্টিং ম্যাচ মনে হয়েছে আমার কাছে টার্কি এবং যুক্তরাষ্ট্রের যে ম্যাচটা, যেটা সেখানে যে লাস্ট মোমেন্টে একটা গোল হয়েছিল। আপনি 98 মিনিটে এক গোলটা হয়েছে, 97 বা 98 মিনিটের মধ্যে গোলটা হয়েছে, মানে ইনজুরি টাইম ছিল 8 মিনিট, 8 মিনিটের লাস্ট কয়েক সেকেন্ড আগে গোলটা হয়েছে এবং সেটা ছিল কিন্তু আপনি ম্যাচের লাস্ট শট এবং ওই গোল হওয়ার পর আপনি সেন্টার হওয়ার পরপরই কিন্তু আপনার বাঁশি দিয়ে দিচ্ছে এবং সেটা ম্যাচ ডিসাইডার হয়েছে। সো এই কারণে আমার কাছে, আমি সবসময় একটা জিনিস বিশ্বাস করি, সেটি হলো যে নেভার সে ডাই। আপনি যদি 2 সেকেন্ডও বাকি থাকে তখনও কিন্তু আপনাকে চেষ্টাটুকু করতে হবে। তো ফুটবল যে বলে না যে শুধুমাত্র এটা একটা খেলার খেলা, আমার কাছে মনে হয় যে এটা আসলে জীবনের অনেক বড় দর্শন এখানে কিন্তু রয়েছে। যে আপনি দেখুন যে 5-6 সেকেন্ড বা খেলা বাকি রয়েছে, সেখানেও কিন্তু আপনি গোল শোধ করে দিচ্ছেন অথবা ম্যাচ জিতে যাচ্ছেন। সো লাইফটা সেরকম ভাবে, অনেকে হয়তো অনেক সময় মনে করে যে বোধহয় কোনো কিছু আর হবে না, সম্ভব নেই আমার পক্ষে, সেটা না করে আপনি শেষ পর্যন্ত যে চেষ্টা করার বিষয়, সেই এসেন্সটা বা সেই দর্শনটা, সেই ফিলোসফিটা অন্তত আমি পাই ফুটবল থেকে। অবশ্যই আই থিঙ্ক এই জায়গাটায় আমরা সবাই একমত। আসলে দর্শক, জীবনে কিন্তু আপস এন্ড ডাউনস থাকবে, আর এটাই আমরা দেখতে পাই যে আসলে ফুটবলেও যেমন লাস্ট সেকেন্ড, লাস্ট মোমেন্টের আগে কোনো কিছুই ডিসাইডেড হয় না, আমাদের জীবনও কিন্তু চাই। তাই এই জন্য কখনোই আসলে হোপলেস হওয়ার কোনো সুযোগই নাই। নতুন সার্ফ এক্সেল এক্সপার্ট হোয়াইট, যার হোয়াইটেনিং বুস্টার্স কঠিন দাগ দূর করে আর সাদা কাপড়কে করে 5 শেড পর্যন্ত সাদা। আসল হোয়াইট মানে এক্সপার্ট হোয়াইট। বিশ্বকাপ মানে কিন্তু শুধুমাত্র মাঠের লড়াই নয়, গ্যালারির বাইরেও থাকে আবেগ, উন্মাদনা আর ঐক্যের গল্প। দর্শক, আজকের সার্ফ এক্সেল ফ্যান অফ দ্য ডে তে থাকছে ঢাকায় বিশ্বকাপকে ঘিরে এক ব্যতিক্রমী আয়োজন। চলুন দেখে আসি।
বিশ্বকাপের উন্মাদনায় ফুটবল জ্বরে কাঁপছে রাজধানী ঢাকা। কিশলয় ইউথ কংগ্রেসের আয়োজনে ৪৮টি অংশগ্রহণকারী দেশের পতাকা হাতে শত শত ফুটবল প্রেমী নেমেছিলেন এক বর্ণিল শোভাযাত্রায়। ঢাকার রাজপথ যেন পরিণত হয়েছিল এক বিশ্বকাপ কার্নিভালে। ঢাক, নাচ, গান আর বিশ্বকাপ ট্রফির প্রতিরূপ নিয়ে এই আয়োজন ছিল ফুটবলের প্রতি ভালোবাসা আর ঐক্যের এক অনন্য প্রকাশ। আয়োজকদের বার্তা, দল ভিন্ন হতে পারে, সমর্থন ভিন্ন হতে পারে, কিন্তু ফুটবল আমাদের এক করে দেয়। এই আবেগ, এই সম্প্রীতি আর বিশ্বকাপকে ঘিরে এমন রঙিন ভালোবাসাই আজকের সার্ফ এক্সেল ফ্যান অফ দ্য ডে। দর্শক, আমরা দেখে নিলাম সার্ফ এক্সেল ফ্যান অফ দ্য ডে। আসলে এই ফ্যান মোমেন্টগুলো কিন্তু আমাদেরকে না মানে কি বলবো, আনন্দের সাথে বাঁচিয়ে রাখে। খেলা দেখতে আমাদেরকে খুবই ভালো লাগে। কালকে 6টা বিগ ম্যাচ, আমরা সরাসরি সেই ম্যাচগুলো নিয়ে আলাপ করতে চাই। দর্শক, কালকে ফেস করছে নরওয়ে ভার্সেস ফ্রান্স। এটা খুবই বড় একটা ম্যাচ হতে চলেছে, বিকজ এমবাপ্পে এবং হাল্যান্ডের ফেস অফ দেখতে আমরা সবাই মুখে রয়েছি। পাশাপাশি আরও রয়েছে সেনেগাল ভার্সেস ইরাক, কেপ ভার্দে ভার্সেস সৌদি আরব, উরুগুয়ে ভার্সেস স্পেন। এটাও খুবই দারুণ একটা ম্যাচ হতে চলেছে। মিশর ভার্সেস ইরান, নিউজিল্যান্ড ভার্সেস বেলজিয়াম। আমরা দেখতে পাচ্ছি আসলে সেনেগাল এবং ইরাক, যত জানি এরা আসলে এখন পর্যন্ত কোনো পয়েন্ট পায়নি। এই ম্যাচটা তাদের জন্য কতটা ইম্পর্টেন্ট, আমি একটু ভাইয়ের থেকে আসতে চাই। না, অবশ্যই ইম্পর্টেন্ট। কারণটা হলো যে আপনি থার্ড পজিশনে কে থাকবে এই দল থেকে কিন্তু এখন পর্যন্ত চুজ করা হয়নি। তবে ভেরি টাফ হবে এখান থেকে থার্ড পজিশন চুজ করাটা, কারণ যে দলই জিতুক, যদি ম্যাচটা ড্র হয় তাহলে কেউ যেতে পারবে না। আর যদি ম্যাচটা যদি কোনো একটা দল জেতে তাহলে তাদের পয়েন্টটা 3 হবে, কিন্তু তাদের গোল যেভাবে তারা হাল্যান্ড এবং এই আপনার নরওয়ে এবং ফ্রান্সের কাছ থেকে তারা যেভাবে গোল খেয়েছে, তাতে তাদের সামনে বাড়ার সম্ভাবনা খুবই কম। তো তারা এটাকে যা শুধুমাত্র একটা সান্ত্বনার ম্যাচ হিসেবে দেখবে এবং একটা জয় নিয়ে যেন ফিরতে পারে সেই চেষ্টাটুকু করবে। সেই চেষ্টা থাকবে আসলে উভয় দলের। উরুগুয়ে ভার্সেস স্পেন, স্পেনের রয়েছে ইয়ামাল এবং ওর খেলা আমাদেরকে মানে ভীষণ ভীষণ মুগ্ধ করছে। তার কতটা সম্ভাবনা দেখছেন এবং উরুগুয়ে স্পেন ম্যাচ নিয়ে কতটা এক্সাইটেড আপনি? উরুগুয়ে মানে অলওয়েজ একটা ভালো টিম ছিল, বাট এবার ওদের আই ডোন্ট থিংক মানে ওই স্পার্কটা পাচ্ছি। স্পেন সবসময় ভালো টিম, বেস্ট মিডফিল্ড ওদের এখন পর্যন্ত। পর্তুগাল আর স্পেন হচ্ছে বেস্ট মিডফিল্ড, মানে ওদের সবচেয়ে ভালো মিডফিল্ড আছে এখন পর্যন্ত আমার যেটা মনে হচ্ছে। তো স্পেন অবভিয়াসলি ভালো করবে। ইয়ামাল এখনো ওর চমক দেখানো কিছুটা বাকি আছে, অনেকটাই বাকি আছে। সো আই থিঙ্ক শুধু ইয়ামালের উপর ভরসা করে থাকলে হবে না, ওদের আরো অনেকগুলো প্লেয়ার আছে। স্পেনে অনেক মানে ওয়ার্ল্ড ক্লাস প্লেয়ারগুলোই খেলে। সো আই থিঙ্ক এটা খুবই ইন্টারেস্টিং একটা ম্যাচ হবে, কারণ হচ্ছে উরুগুয়ে এবার ট্রাই করবে যে একটা ওদের নিজেদের ফর্মে ফিরে আসার। আমি যেটা ফার্স্টেই বলছি যে ওয়ার্ল্ড কাপের জন্য সবাই ডিফারেন্ট ভাবে প্রিপারেশন নেয়, সো এনিথিং ক্যান হ্যাপেন। একদমই। এবং আমরা যদি দেখি এবারের ওয়ার্ল্ড কাপটা কিন্তু খুবই ভার্সেটাইল। সেখানে যেমন একদম সর্বোচ্চ বয়সে আমরা যদি কার কথা বলবো, আমরা যদি CR7 থেকে যদি শুরু করি, ক্রিস্টিয়ানো রোনালদো, হি ইজ 42, তিনি গোল পাচ্ছেন। সম্প্রতি 39 বছরে পদার্পণ করলেন লায়নেল মেসি, উনি গোল পেয়েছেন। ইয়ামাল পেয়েছে, ভিনিসিয়াস পেয়েছে 4টা গোল, কে পাচ্ছে না? এদিকে আমাদের গতির দানব যে দুজন, আর্লিং হাল্যান্ড এবং স্পেশালি এমবাপ্পে দুর্দান্ত খেলছেন। এবার যেন গোলের বন্যা বয়ে যাচ্ছে। সব মিলে আসলে এবারের আসলে বলতে হবে খুবই ভার্সেটাইল একটা ম্যাচ আমরা দেখছি ব্যাক টু ব্যাক। কি বলবেন এটা নিয়ে? এবং একটু যদি স্পেনের খেলাটা ট্যাগ করে বলেন এর সাথে। না দেখুন, আমার কাছে মনে হয় কি যে দ্য ওয়ার্ল্ড ইজ লুকস বিউটিফুল অ্যাজ বিকজ দ্য ভ্যারাইটি। আপনি ভ্যারাইটি যদি না থাকে তাহলে কিন্তু পৃথিবী ভালো লাগবে না, কোনো কিছুই ভালো লাগবে না। সো এই ওয়ার্ল্ড কাপেও কিন্তু আমি ভ্যারাইটি দেখতে পাচ্ছি, যেটা আপনি বললেন যে একেবারে ঠিকই ডায়াগনোসিস করেছেন আপনি, যে বয়স্ক খেলোয়াড় যারা রয়েছেন তারা পর্যন্ত গোল পাচ্ছেন, ইয়াং যারা রয়েছেন যারা বিশ্বকাপে প্রথমবারের মতো খেলতে এসেছেন তারা পাচ্ছেন। দ্যাট মিনস আপনি চ্যালেঞ্জটুকু কিন্তু রয়েছে, এই ইয়াংরা চ্যালেঞ্জ দিচ্ছেন, আবার ওদিক থেকে বর্ষিয়ান বা বয়স্ক অভিজ্ঞ যারা রয়েছেন তারাও কিন্তু চ্যালেঞ্জটুকু লুফে নিচ্ছেন। সো লড়াইটা কিন্তু খুব জোশ হচ্ছে এবং দুর্দান্তভাবে কিন্তু জমছে। সো এটাই আমি বললাম যে এই ভ্যারাইটিটা এটাই কিন্তু এগিয়ে দিচ্ছে, এবং এই কারণে আপনি দেখবেন যে বিশ্বকাপের কোনো ম্যাচ কিন্তু 2-1টা ম্যাচ বাদে কিন্তু ম্যাক্সিমাম ম্যাচ কিন্তু আপনার খুব কম্পিটিটিভ হয়েছে। কোনো ম্যাচের আগে কিন্তু আপনি বলতে পারেন না যে এই দল জিতে যাবে বা এই দলকে আমি উড়িয়ে দিব। আপনি ইকুয়েডর যেভাবে জার্মানিকে হারালো, কে ভেবেছিল যে আপনি জিততে পারে 2-1 গোলে জার্মানির মতো দলের কাছে? সো এটা অনেক ইম্পর্টেন্ট একটা বিষয়। আর একটা বিষয়টা এই কারণে এই ফুটবলটা এবারের ওয়ার্ল্ড কাপটা খুব উপভোগ করছি, ভাল লাগছে খুব। আর যেটা স্পেনের কথা বললেন, স্পেন প্রথম ম্যাচে তারা তো আটকে গিয়েছিল কেপ ভার্দের কাছে, এবং তারপরে তারা যেভাবে ঘুরে দাঁড়িয়েছে সেটাই তাদের
আপনার প্রপার ফুটবল, এবং এই ফুটবল খেলার জন্যই তারা কিন্তু এসেছে। প্রথম ম্যাচে তারা যে ভুলটা করেছে সেটা হলো যে তারা প্রচুর পাস আদান প্রদান করেছে, কিন্তু বল নিজের কাছে রেখেছে, কিন্তু আক্রমণে যাওয়ার জন্য যে দলের বিরুদ্ধে তারা খেলেছিল সেই দল ছিল আপনার 9 জন খেলোয়াড়কে আপনার ডিফেন্সের লাইনে নামিয়ে রেখেছে, এবং আপনার লো ব্লক ডিফেন্স করেছে। লো ব্লক ডিফেন্স করলে সেখানে আপনি যদি ওই হরিজন্টাল আক্রমণে করে যদি বল ক্রস করেন, এখানে তাও আপনি গোল করতে পারবেন না। তখন আপনাকে যেতে হবে কি, একটু আলাদা ক্রিয়েটিভিটি দেখাতে হবে। যেভাবে আটকে গিয়েছিল কিন্তু আপনার ইংল্যান্ড যেভাবে আটকে গিয়েছে, সো ওই ক্রিয়েটিভিটিতে তারা প্রথম ম্যাচে দেখাতে পারেনি, বাট পরের ম্যাচে তারা দুর্দান্ত খেলেছে, যেটাতে ইয়ামাল গোল করেছেন। আর প্রথম ম্যাচে ইয়ামাল কিন্তু আপনার 80 মিনিটের সময় নেমেছিলেন, 10 কি 12 মিনিটের মতো তিনি খেলেছিলেন, বাট পরের ম্যাচে তিনি লম্বা সময় ধরে খেলেছেন, এবং নিশ্চিতভাবে পরের ম্যাচগুলোতেও তিনি খেলবেন। তাতে আমার কাছে মনে হচ্ছে যে আমরা হয়তো অনেকের নাম বলছি, ভিনির নাম বলছি, হালান্ডের নাম বলছি, এমবাপ্পে বলছি, মেসি বলছি, ওদিকে তো আপনি রোনালদো তো নিজের দ্বিতীয় ম্যাচে ফর্মে ফিরেছেন, দেখিয়েছেন যে স্টিল তিনি কিন্তু আপনি মানে ওয়ান অফ দ্য বেস্ট ইন দ্য ওয়ার্ল্ড। আমার কাছে মনে হচ্ছে যে ইয়ামাল যদি ভালো ফর্মে থাকেন এবং ইয়ামাল যদি পরের ম্যাচে গোল পান, আপনি দেখবেন যে সেকেন্ড রাউন্ড থেকে আমাদেরকে শুধুমাত্র একজনকে নিয়ে আলোচনা করতে হবে, লামিনে ইয়ামাল। এক্স্যাক্টলি। এবার আসতে চাই নরওয়ে ভার্সেস ফ্রান্স। ভাইকিংস মোডে আমরা দেখছি তাদের খেলা, এবং আজকে আমি সারাদিন ধরে না মানে হাল্যান্ডের মজার ভিডিও দেখছি। ছেলেটা আসলে খুব ভালোবেসে খেলে। আমার দেখে মনে হচ্ছিল যে মাকে ঘুম পাড়িয়ে রেখে ওই যে আমরা মানে দুপুরবেলায় হুট করে খেলতে চলে যেতাম, যতটা মজা করতে পারি করে চলে আসতাম, তাকেও মনে হয় এরকম গোল দেওয়ার পরে তার সেলিব্রেশন থেকে শুরু করে গোল বের করা, মানে ইটস অ্যামেজিং, কতটা এক্সাইটিং। এবং লাস্ট ম্যাচে যে ওরা যে সেলিব্রেশনটা করলো, ওই যে রোয়িং এক্স্যাক্টলি, হ্যাঁ ওইটাও দেখার মতো ছিল। আই থিংক এটা বেস্ট সেলিব্রেশন ছিল। হাল্যান্ড ওয়াজ অলওয়েজ মাই ফেভারিট প্লেয়ার, কারণ এবারও সে প্রিমিয়ার লিগে হচ্ছে হাইয়েস্ট গোল স্কোরার। তো আই থিংক ওর যেহেতু এটা ফার্স্ট ওয়ার্ল্ড কাপ, ও ডিজার্ভ করে একটা ভালো কিছু করার। আই থিংক খুবই টাফ একটা ম্যাচ হবে, এটা বলা যাচ্ছে না। নরওয়ে কিন্তু ভালো ফর্মে আছে, এবং হাল্যান্ড যদি ওর অ্যাকচুয়াল ফর্মটা দেখাতে পারে, আই থিংক এমবাপ্পে আর ওর মধ্যে যদি কম্পিট করা হয়, তাহলে হাল্যান্ড কিন্তু ওর থেকে ফাস্টার প্লেয়ার। সো বাট হচ্ছে ফ্রান্স ইজ দ্য বেটার টিম। সো এখন বোঝা যাবে যে একটা প্লেয়ার আর আরেকটা প্লেয়ারের সাথে কিংবা একটা টিমের এগেনস্টে যখন নরওয়ে অ্যাজ এ টিম খেলবে, তখন ওই যে যেটা আর্জেন্টিনা করে, যেটা মেসির জন্য ওরা ফুল টিম ওর মেসিকে সাপোর্টে দেয়। সো আই থিংক নরওয়েরও এটা লাগবে, আর ফ্রান্স তো রেডি আছে। দুজন মানে আমি মানে গতির দানব বলতে চাই দুজনকে, এটা দর্শক প্লিজ বোর হবে না, বারবারই কথা বলছি, বিকজ দুইজনে মানে হাল্যান্ড কিংবা এমবাপ্পে পায়ে বল পেলে সোজা তাদের মানে আর কোনো কিছু না, ডি বক্সটা পার করে তারা জাস্ট গোল পোস্টে গোলটা দিয়ে দিতে চায়। আমার কাছে তো খুবই এক্সাইটিং লাগছে এখন থেকে। আমার কাছে খুব এক্সাইটিং তাদের দুজনের খেলা। আমি খুব যদি সুযোগ থাকতো তাহলে বলতাম যে তাদের দুজনের মধ্যে যদি 100 মিটার একটা স্প্রিন্ট করতে পারতাম, আমি তখন দেখতাম যে কে জিততে পারে। কারণ তারা দুজন, আপনি তো এমনি দৌড়াতে পারবেন খুব দ্রুত, কিন্তু বল পায়ে নিয়ে দৌড়ানোটা যে এই যে ফাস্ট, এবং সেই সঙ্গে কিন্তু সাথে সাথে আপনি ঘুরে দাঁড়ানো এবং আপনি ড্রিবলিং করা, আপনি সেই সঙ্গে কিন্তু প্ল্যান করে নেওয়া, আপনি কোন দিক থেকে মারবেন বলটার, কোন জায়গায় আপনি শুট করবেন, রাইট, বলের কোন জায়গায় শুট করবেন, আপনি কিভাবে কার্ল হবে, কিভাবে বিট করবেন, এই যে প্ল্যানিংটা, এটা কিন্তু আপনি দৌড়াতে এই প্ল্যানিংগুলো করতে হয়। অনেকে কিন্তু মনে করে যে শুধুমাত্র ভেরি ইজি খেলা, ইজি না। ওই সময়টা তারা যে প্ল্যান করেন, এই প্ল্যানের সবকিছু প্ল্যানের অংশই কিন্তু ওই সুন্দর গোলটা। এবং আজকে আমি এই দ্বৈরথের জন্য তাকিয়ে রয়েছি যে আপনি যে দুর্দান্ত, তারা দুজনেই দুর্দান্ত প্লেয়ার এবং দুর্দান্ত ফর্মে রয়েছে। আর তার চেয়ে বড় বিষয়টা হলো যে তাদের জন্য আপনার খুব একটা টেনশনহীন একটা ম্যাচ, কারণ তারা দু দলই জানে যে দে অলরেডি কোয়ালিফাইড ফর রাউন্ড অফ 32। এর আগের দুটো ম্যাচ ছিল, দুটো ম্যাচে তারা জিতেছে এবং খুব কনভিনসিংলি জিতেছে। আমার কাছে এই কারণে মনে হচ্ছে যে আজকের এই ম্যাচটা তাদের, শুধুমাত্র আমি এই দুজনের ম্যাচ লড়াইয়ের মধ্যে দেখবো না, আমি দেখবো যে আপনার ফ্রান্স যেভাবে আপনি গত বিশ্বকাপের রানার্স আপ হয়েছিল, তার আগে তারা চ্যাম্পিয়ন হয়েছিল, এইবারের বিশ্বকাপে তারা যদি যে দলটা নিয়ে এসেছে, তারা কিন্তু বলছে যে তারা শিরোপা কন্টেন্ডার হিসেবে এসেছে এবং তারা সেই ফর্মে দেখাচ্ছেও। সো সবকিছু মিলে আমার কাছে মনে হচ্ছে যে এই দুজনের লড়াই তো অবশ্যই থাকবে, কিন্তু তারপরেও ফ্রান্স যে লক্ষ্য নিয়ে এসেছে সেই লক্ষ্যের পথে অনেক দূর এগিয়ে যাবে যদি আজকের এই ম্যাচটা তারা ভালো মতো জিততে পারে। এবং আমি নিশ্চিতভাবে ফ্রান্সকে এগিয়ে রাখবো এখানে। আর্লিং হাল্যান্ডকে যদি আপনি বাদ দেন, তাহলে কিন্তু আপনি দেখবেন যে নরওয়ে কিন্তু ভেরি মাচ একটা অর্ডিনারি দল হিসেবে রয়েছে। প্লাস নরওয়ে কিন্তু আপনার 32 ইয়ার্সের মধ্যে, মোস্ট প্রবাবলি 32 ইয়ার্স পরে বিশ্বকাপের মানে পরের রাউন্ডে উঠেছে। সো অভিজ্ঞতার একটা বড় ঘাটতি তাদের রয়েছে, পুরো দোস্তর ফর্মে রয়েছে, গোল পাচ্ছে, অভিজ্ঞতার একটা বড় ঘাটতি তো রয়েছেই সবকিছু মিলে।
তারপরে এই ম্যাচে আমি নিশ্চিতভাবে ফ্রান্সকে আপনি অনেক ফেভারিট তালিকায় রাখবো আর কি। এবার একটু মিশর ইরান ম্যাচে আলোকপাত করতে চাই। ইরান অনেক চ্যালেঞ্জেসের ভেতর দিয়ে খেলছে, আবার মিশরে রয়েছে সুপার আমাদের মোহাম্মদ সালাহ এবং উনি দুর্দান্ত খেলছেন। লাস্ট ম্যাচে ওনার স্কোর এবং ওনার খেলা চোখে স্টিল লেগে আছে। কি মনে হয় মানে গ্রুপ টপার হবার দৌড়ে কাদেরকে এগিয়ে রাখতে পারেন? না, মিশর অবশ্যই ভালো পারফর্ম করবে, কোনো সন্দেহ নেই। মিশর এখন পর্যন্ত আপনি ইরানের তুলনায় তাদের পারফরমেন্সটা বেশ ভালো। ইরান দুটো ম্যাচ খেলেছে, দুটোই তারা ড্র করেছে, কিন্তু ওই যে তারা পিছিয়ে থেকে ম্যাচটা ড্র করেছে, এটা মোস্ট ইম্পর্টেন্ট একটা বিষয়। আমি সবসময় কিন্তু এই জিনিসটাই বলি যে আপনি হি ইজ দ্য বেস্ট অ্যাথলিট হু রান অন দ্য রেস ফ্রম বিহাইন্ড। সো এখানে ইরানকে আমি সেরকমভাবে রাখবো। এটাও ম্যাচটা কম্পিটিটিভ হবে এবং ম্যাচটা আমার কাছে মনে হচ্ছে যে খুব ইভেন একটা ম্যাচ হবে। বাট আপনি যদি জানতে চান আমার কাছে যে জেতার সম্ভাবনা কার বেশি, সেখানে আমি অবশ্যই কিন্তু মিশরকে এগিয়ে রাখবো। ছোট করে আপনার কাছে যদি ভাইয়া আমি একটু প্রেডিকশন জানতে চাই, নিউজিল্যান্ড এবং বেলজিয়াম কাদেরকে আপনি এগিয়ে রাখবেন আসলে এই ম্যাচে? নিউজিল্যান্ড এবং বেলজিয়াম, অবভিয়াসলি বেলজিয়াম, কিন্তু বেলজিয়াম কিন্তু লাস্ট ইরানের সাথে যে ম্যাচটা ছিল সেটা ছিল এই ওয়ার্ল্ড কাপের বেস্ট নীল ড্র যেটা হয়েছে, বেস্ট ম্যাচ ছিল। সো আই থিংক বেলজিয়ামের আরেকটু বেলজিয়ামকে আগে রাখবো। অবভিয়াসলি নিউজিল্যান্ড ইজ দ্য উইকেস্ট টিম এখন পর্যন্ত, বাট ওদের সুযোগ রয়েছে আসলে রানার্স আপ হওয়ার যদি এই ম্যাচটা জিতে। রাইট, আপনি এটা খুবই ওপেন গ্রুপ। এটা এখন পর্যন্ত এই গ্রুপ থেকে আপনি কাউকে আপনি বাদ দিতে পারবেন না, নট ইভেন আপনি ইরানকেও বাদ দিতে পারবেন না। এখন ইরান যদি ম্যাচটা জিতে যায় তাহলে তাদের পয়েন্ট হয়ে যাবে কিন্তু আপনার 2 আর এদিকে 5 পয়েন্ট হয়ে যাবে। সো এভরিওয়ান হ্যাজ এ চান্স। খুবই ওপেন একটা গ্রুপ এটা এখানে। এই কারণটা হলো যে এই গ্রুপটাকে বলা হয়ে থাকে যে ড্রর গ্রুপ। এই গ্রুপে কিন্তু সব ম্যাক্সিমাম ম্যাচ ড্র হয়েছে, আর যেটা বললাম যে অথচ বেলজিয়াম কিন্তু এখানে সবচেয়ে আপনার র্যাঙ্কিং এর শীর্ষে থাকা দল ছিল। এবং বেলজিয়াম আমরা জানি যে বিশ্বকাপের সবসময় আপনার কোয়ার্টার ফাইনাল সেমিফাইনাল পর্যন্ত আমরা তাদেরকে দেখেছি। এবং এবারের দলটাও কিন্তু বেশ স্ট্রং দল। আপনি লুকাকু রয়েছেন, আরো কয়েকজন ডিব্রয়নে রয়েছেন, ভালো টিম একটা, কিন্তু তারপরেও তারা গোল করতে পারছে না এবং আটকে গিয়েছে। তো আমার কাছে মনে হয় যে শেষ ম্যাচটা, এই ম্যাচটা তারা নিউজিল্যান্ডের উপরে, নিউজিল্যান্ড যদি আপনি ধরেন তারা নিউজিল্যান্ডের উপর তারা একটা শোধ নেওয়ার এক ধরনের চেষ্টা করবে। অবশ্যই আমরা এই পুরো খেলাটা দেখতে পারবো আসলে খেলার মাঠে, দেখা যাক কি হয়। আর দেখতে দেখতে আসলে কথা বলতে বলতে আজকের সময়টা আনফরচুনেটলি আপনার কাছ থেকে শেষ করতে চাই, সেটা হলো যে আপনি ফ্রান্স এবং নরওয়ের মধ্যে আপনার প্রেডিকশনটা কি? ইটস ভেরি টাফ। আমার মনে হচ্ছে যে অবভিয়াসলি ফ্রান্স মনে হচ্ছে। তো দর্শক, আজকে তো বিদায় নেবার সময় হলো। 12টা গ্রুপের অর্ধেকের বেশি সমীকরণ কিন্তু ইতোমধ্যে গেছে মিলে। আজকে রাতের ম্যাচগুলো শেষে আরো 3টি গ্রুপের পর্দাও নামবে। কে পাবে নকআউট পর্বের টিকিট, কে ঝুলে থাকবে অনিশ্চয়তায়, আর কে বলবে বিদায়, জানতে চোখ রাখুন বিশ্বকাপের উত্তেজনাপূর্ণ এই লড়াইয়ে। আজকের মতন বিদায় নিচ্ছে আমি ইন্দ্রাণী নিশি। আমার সাথে ছিলেন জ্যেষ্ঠ ক্রীড়া সাংবাদিক MM কায়সার এবং মডেল ও জনপ্রিয় অভিনেতা আসিফ আহমেদ খান। দেখছিলেন সার্ফ এক্সেল প্রেজেন্স দীপ্ত টি বক্স। গুড ইভিনিং।